বর্ধমান দুর্গাপুর এই যে লোকসভা কেন্দ্রটি সেখানে তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ প্রচার পর্বে নেমেছিলেন। তারপর নিজেদের মধ্যে হাতাহাতি ধস্তাধস্তি ছিটকে চলে গেলেন মন্দিরে। এবার কীর্তি আজাদ কি বললেন, কীর্তি আজাদ যা বললেন সেটা আপনাদেরকে শোনাবো, কিন্তু সেটা শোনার পর আপনারা এই বিচার করুন যে তা দিয়ে মাছ ঢাকা গেছে কি নেই, মানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টাটা করা হয়েছে, কতটা ফলপ্রসূ হয়েছে সেটা বোঝার বিষয়। কিন্তু তার এই বক্তব্যের পর বর্ধমান দুর্গাপুর থেকে অপর যিনি প্রার্থী অর্থাৎ বিজেপির যিনি প্রার্থী দিলীপ ঘোষ, দীর্ঘদিনের সংগঠক, মেদিনীপুরে তিনি চষে খেয়েছেন, এবার তিনি বর্ধমান দুর্গাপুরের প্রার্থী, তিনি যে পাল্টা মাস্টার স্ট্রোকটা দিয়েছেন সেটাও একবার শুনুন। उत्साह है, सब कोई अपनी तरफ से स्वागत करना चाहते हैं। उसी में कोई पहले करना चाहता था, कोई बाद में करना चाहता था। जहाँ लड़ाई झगड़ा झंझट नहीं है, अति उत्साह, प्रेम, दीदी के लिए मन में सम्मान, उसको लेके कर्मी चाह रहा था कि हम पहले करें, बस झगड़ा नहीं था। একটাই বলবো, আগে পার্টি সামলা, তারপরে দেখবি বাংলা। আর টিএমসি ঝামেলা মেটাতে ভোট পার হয়ে যাবে। একটাই বলবো, আগে পার্টি সামলা, তারপরে দেখবি বাংলা। আর টিএমসি ঝামেলা মেটাতে ভোট পার হয়ে যাবে। কীর্তি আজাদ তিনি বলছেন অতি উৎসাহী, তার সঙ্গে যারা ছিলেন তৃণমূলের যারা কর্মী সমর্থক তারা আগে কে কীর্তি আজাদকে দলীয় প্রার্থীকে স্বাগত জানাবেন, তার জন্য প্রেম, তার জন্য ভালোবাসা, তার জন্য কে আগে স্বাগত জানাতে পারবেন কীর্তি আজাদকে, তার জন্য তাদের মধ্যে অতি উৎসাহর জন্যই যা ঘটেছে তার মধ্যে কোনো ঝগড়া নেই। এ গেল কীর্তি আজাদের কথা। পাল্টা কি বললেন দিলীপ ঘোষ সেটাও শোনালাম আপনাদের। এবার কিভাবে হুল ফোটাচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুনুন। কীর্তি আজাদকেও বুঝতে পারবেন, কোনদিন তৃণমূলের লোকেরা ওনাকে আজাদি দিয়ে দেবে একদম। ওনারা তো সব আজাদি গ্যাংয়ের সাথে থাকেন, সনুক মাঙে আজাদি, উনি একদম পার্মানেন্টলি আজাদ হয়ে যাবেন, চিন্তা নেই তৃণমূলের অত্যাচারে। সুকান্ত মজুমদার বলছেন যে কীর্তি এখন ভাবছেন যে তিনি নিজে কবে আজাদ হবেন এই সমস্ত বিষয় থেকে। এবার কীর্তি আজাদ মনে মনে এই কথাটা ভাবছেন কিনা সেটা তো আমাদের জানা নেই, তবে ওই কোন্দলের পর যেভাবে তিনি মন্দিরে মাথায় হাত দিয়ে বসেছিলেন তা সত্যি দেখবার মতো ছিল। মুখে একটা টুঁ শব্দ নেই, চুপ করে মাথায় হাত দিয়ে বসে আছেন তিনি। হয়তো মনে মনে ভাবছেন এটা কি হচ্ছে, এ কিভাবে প্রচার পর্ব চালানো হবে। একদিকে তিনি যখন এটা ভাবছেন বা পরিস্থিতিটাকে কোনো মতে সামাল দেবার চেষ্টা করছেন, পাল্টা তো কিছু কম নয়, বিরোধীরা তাদের জিভেও একেবারে প্রস্তুত রয়েছে বেশ কিছু শব্দ। একটা টক্কর আপনাদেরকে দেখাবো এই ভোটের আবহে, দেখুন। एक जो बंगला में कहावत है कि पागल की ना बोले और खागर छागर की ना खाओ। ওকে বাংলাকে জানতে বলুন, ও কি বলছে বাংলার লোক বুঝতেই পারছে না, ও কি বলে লাভ কি আছে। जो बंगला में कहावत है कि पागल की ना बोले और खागर छागर की ना खाओ। हमारे पास ऐसा महिषासुर उल्टा सीधा बोलता है, इसको मालूम नहीं है ये क्या बोल रहा है, और यही कहा जा सकता है कि इसके बात पर ध्यान नहीं देना। ওকে বাংলাকে জানতে বলুন, ও কি বলছে বাংলার লোক বুঝতেই পারছে না, ও কি বলে লাভ কি আছে। কীর্তি আজাদ তিনি প্রত্যেক দিনই যখনই তিনি জনসংযোগের জন্য প্রচারে বেরোচ্ছেন ততবারই আমরা দেখতে পাচ্ছি তার মুখে গরমাগরম ভাষণ। বিশেষ করে তার নিশানায় থাকছেন দিলীপ ঘোষ, তার বিজেপির যিনি প্রতিপক্ষ, তার দিকে ধেয়ে আসছে তার গরমাগরম বক্তব্যগুলো। কিন্তু আজকে রবিবার ছুটির দিনে যেভাবে তাল কাটলো, যেভাবে তাকে অসহায় দেখালো, তিনি মন্দিরের চত্বরে মন্দিরের সিঁড়ির ওপরে যেভাবে মাথায় হাত দিয়ে বসে রইলেন, কার্যত এবারে সত্যি খুব দিশাহীন লাগছিল কীর্তি আজাদকে। অন্যান্য সব দিনের থেকে আজকে ভীষণভাবে অন্যরকম। আর তার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তৃণমূলের যে প্রার্থী হন না কেন তিনি কীর্তি আজাদ হতে পারেন, তিনি যেরকম আজকে বসে পড়েছেন মাথায় হাত দিয়ে। আর অন্যদিকে বীরভূমের যিনি প্রার্থী শতাব্দী রায়, তিনিও আজকে রবিবাসরীয় প্রচারে গিয়েছিলেন। সেখানে মানুষ তাকে দেখে তাকে স্বাগত জানানো তো দূর, তাকে বলছেন যে কেন রাস্তাঘাট হয়নি, কি করেছেন, উন্নয়নটা কোথায় মশাই, উন্নয়ন কই। আর সেটা শুনে কার্যত আবার দিশাহারা তৃণমূলের এই প্রার্থী। কি বলছেন স্থানীয়রা, শুনুন। কোন দলে জি? আমরা তৃণমূল করি। তৃণমূল করি। হ্যাঁ, দিয়ে কি আপনাদের বাড়ি ঘর দিচ্ছে না? না, কোনো দিন দেয়
দেয় না, এখন তিরপল সুদা দেয় না। তো নেতারাই যে হবে হয় না, হবে হয় না, নাম নাই। 200 টাকা করে একবার পয়সা নিলে দিব, দিন আর দিলে না। এদিকে আপনি গিয়ে রাস্তার অবস্থা দেখেন, রাস্তাটা কি পরিস্থিতি। আমরা বললাম রাস্তার জন্য বললাম, তা বলছে হবে। এখন আগে যা হয়নি ওটা ছেড়ে দাও, এখন হবে, ভোটটা দিয়ে জিতাও, তারপরে হবে। দেখেছেন অবস্থা? তবে এটা যে শুধুমাত্র বীরভূমেই হচ্ছে তা নয়, ঘাটালের দিকে তাকান, দেবকেও এই প্রশ্ন করা হয়েছে, মানে দীপক অধিকারী, তাকেও এই ধরনের প্রশ্ন করা হয়েছে। আচ্ছা, এখানেই শেষ নয়, যাদবপুরে লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ, তাকেও বলা হয়েছে, সোনারপুরের মানুষেরা বলেছে যারা রাস্তা নেই, জল নেই, কিছু নেই, ভোটই দেবো না। কাজে এটা একটা জায়গার ঘটনা নয়, কিন্তু পাশাপাশি আজকে আরও একটা ঘটনা হচ্ছে এই বীরভূম। যদিও শতাব্দীরা এরকম অভিযোগ শোনানোর পর, এরকম অভিযোগ শোনার পর পাল্টা কি সাফাইটা দিয়েছেন শুনুন। কার জন্য হয়নি, কি জন্য হয়নি, কে প্রধান ছিল, কে উপপ্রধান ছিল, কে মেম্বার ছিল, কেন করেনি, সে প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নেই। সে প্রশ্নে কে লাগবে, যত পুরোনো কথা তুলবে তখন আগের দিকে এগোনো যাবে না। আমরা শুনলাম শতাব্দী রায়, তিনি কি বললেন, সাফাই কিরকম ছিল, অনুন্নয়ন হয়েছে কি উন্নয়ন হয়েছে সেই নিয়ে কি বললেন। কিন্তু একটা প্রশ্ন আপনি নিজেকে করুন তো, এই ভোটে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রতিপক্ষকে বিজেপি, সিপিএম, বিরোধীরা, নাকি অনুন্নয়ন, নাকি তৃণমূলের প্রতিপক্ষ তৃণমূল নিজে? কেন বলছি, দেব ঘাটালের যিনি তৃণমূল প্রার্থী, তিনি গতকালই কি বলেছিলেন, তৃণমূলকে হারাতে পারে একমাত্র তৃণমূলই, তার জন্য সাবধান বাণীও দিয়েছিলেন দেব। কি বলেছিলেন দেব, শুনুন একবার। আমার মনে হয় যে তৃণমূলকে অন্য কোনো দল হারাতে পারবে না। তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল। আমাদের রাগ, অভিমান সব ভুলে গিয়ে শুধু দলকে নিয়ে ভাবি এবং দলকে জেতানো নিয়ে ভাবি। আমার মনে হয় যে দুর্দান্ত লিড হবে। আমার মনে হয় যে তৃণমূলকে অন্য কোনো দল হারাতে পারবে না। তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র আমাদের রাগ, অভিমান সব ভুলে গিয়ে শুধু দলকে নিয়ে ভাবি এবং দলকে জেতানো নিয়ে ভাবি। আমার মনে হয় যে দুর্দান্ত লিড হবে। আমরা এই ছবিগুলো দেখতে পাচ্ছি বারবার, যখন যারা সত্যি কথা বলতে গিয়ে যারা আদা জল খেয়ে রীতিমতো নেমে পড়েছেন, এই লোকসভা ভোটে জিততেই হবে, দিল্লিতে যেতেই হবে, সাংসদ হতেই হবে। তিনি হতে পারেন বহুদিনের রাজনীতিবিদ, অনেক দিনের সাংসদ, বা নতুন কোনো প্রার্থী, প্রত্যেকেই এটাই চাইছেন। বিশেষ করে তৃণমূল তো ভেবেই নিয়েছে, যেভাবে তারা 42টা আসনে প্রার্থী একসঙ্গে আমরা দেখেছিলাম 10ই মার্চ ঘোষণা করে দিয়েছিলেন, তারপর থেকে তারা ভেবেই নিয়েছেন যে এবারে কোনো রকমভাবে ছাড় দেওয়া যেতে পারে না, জিততে হবেই। এবং সেরকমভাবেই তাদের প্রচারটাও হচ্ছে, সুপ্রিমোর তরফ থেকেও দেখছি বা অভিষেক ব্যানার্জির তরফ থেকেও দেখছি, তাদের বক্তব্যটা অনেকটা সেরকম দিকেই যাচ্ছে। কিন্তু বারবার তো তাল কাটছে, মানুষের সঙ্গে যখন জনসংযোগের জন্য যাচ্ছেন তখন হোক, বা যখন কীর্তি আজাদের মতো নতুন প্রার্থীকে নিয়ে যখন দলীয় কর্মী সমর্থকরা তারা যখন রাস্তায় হাঁটছেন, তাদের নিজেদের মধ্যেই তো কোথাও গিয়ে সংঘাত তৈরি হচ্ছে। তাহলে কোথায় গিয়ে মানুষের কাছে পৌঁছে দেবেন যে তারা তাদের জন্য, অর্থাৎ মানুষের জন্য কি করতে পারেন? মানুষই তো শেষমেশ ভোটটা তো দেবেন তারাই, জনাদেশটা কারা দেবেন? জনাদেশ তো দেবেন মানুষই, ভোটটা তো লাইনে দাঁড়িয়ে রোদে জলে পুড়ে তারাই দেবেন। স্মৃতিতা, এই জায়গা থেকেই তো আমি বুঝি না যে সত্যি এরপর কি হতে চলেছে। এই মানুষগুলো যারা ভোটের লাইনে দাঁড়াবেন তারা কাকে ভোটটা দেবেন? এটাই তো। এবং দিকে দিকে আমরা যে ছবি দেখতে পাচ্ছি তাতে তো মনে হচ্ছে মানুষের মনে সেই ক্ষোভটা আর মনের মধ্যে আটকে নেই, সেটা প্রকাশ্যে আসছে। আর ওই যে শুরুতেই বলছিলাম, কোন্দল, নিজেদের মধ্যেই রেষারেষি, কার্যত বিশাখা ঘরের মাঠেই হেরে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। কিন্তু ভোটের ময়দানে শেষ পর্যন্ত কি হবে, শেষ হাসি কি হাসবে, কে বেশি ভোট পাবে, কে কম ভোট পাবে, এই সমস্ত দিকে আমাদের নজর থাকবে। আর সমস্ত আপডেট দেওয়ার জন্য আমরা সবসময় রয়েছি। বাংলায় প্রাইম টাইম আজকে এখানেই শেষ করছি আমরা বিশাখা। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য নজর রাখুন রিপাবলিক বাংলা।